আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে বাংলাদেশ এবং নির্বাচনী ইতিহাসের এক অনন্য অধ্যায়। দীর্ঘ 17 বছর পর 17-18 বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে, তারই একটা পর্যায়ে বসে আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর যে দোষ গুণ কিংবা তাদের প্রচারণার ধরন, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চাই। এটা প্রথমে আলোকপাত করতে গেলে বিএনপির কথা আসে। বিএনপি একটা বেশ পুরানো রাজনৈতিক দল, যা জিয়া রহমানের হাত ধরে এটা প্রতিষ্ঠিত হয় এবং জিয়াউর রহমান তখন আওয়ামী স্বাধীনতোত্তর বাংলাদেশে ৭৫-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান একটা ভিন্ন, অর্থাৎ আওয়ামী বলয়ের বাইরে একটা নতুন রাজনীতির সৃষ্টি করেছিলেন। তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সে দেশের বিশিষ্ট গুণীজনকে নিয়ে তার একটা মানে বেশ চৌকস একটা মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হয়েছিলেন। সেই মন্ত্রিসভায় তিনি একটা মেসেজ দিতে চেয়েছিলেন যে দেশের স্বাধীনতার পরপরই দেশের যে বিভাজন রেখা ছিল, অর্থাৎ স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এই নিয়ে যে একটা রাজনীতি আওয়ামী লীগ করতেছিল, তারই বিপরীতে এসে তিনি দেশের যে সব ধরনের আদর্শের মানুষকে নিয়ে একটা চৌকস মন্ত্রিসভা তিনি গঠন করেছিলেন, যার মধ্যে স্বাধীনতা বিরোধী শাহ আজিজ, তারপরে মশিউর রহমান, তারপরে আব্দুর রহমান বিশ্বাস, তারপরে খানে সবুর, এই জাতীয় অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তার মন্ত্রিসভায় ছিল। আর তার রাজনীতির একটা প্রধান ডাইমেনশন ছিল যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যে ইসলামকে এখানে মুক্তিযুদ্ধের নামে একটা কর্নার করা হয়েছিল, অর্থাৎ সাইড লাইনে ফেলে দেওয়া হয়েছিল, সেই ইসলামকে তিনি টেনে আনলেন। আর এটার কারণে তিনি দেশের সাধারণ মানুষের মানে মনের মণিকোঠায় স্থান করে নিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করলেন এবং ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করলেন। এই ধারা দীর্ঘ সময় চলতেছিল এবং এরশাদের আমলে এসে এরশাদ আরেকটু সংযোজন করে ইসলামকে ধর্মবিশ্বাস, অর্থাৎ ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করলেন। কিন্তু এরশাদের নানান দ্বিচারিতা এবং ছলচাতুরি এবং স্বৈরাচারিতা, নানান কারণে উনি একসময় কিছু জনপ্রিয়তা পেলেও আসলে জনগণের মণিকোঠায় স্থান করে নিতে পারেনি। তারপরে ৯০-এর গণ আন্দোলন এবং সেই ৯১ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ক্ষমতা গ্রহণ, সেই ক্ষমতা গ্রহণে বিএনপির সুশাসন আসলে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারেনি। নানান প্রতিবন্ধকতা প্লাস নিজেদের কর্মীদের নানান দুর্বলতা, নানান দুর্নীতি এবং তত্ত্বাবধায়কের আন্দোলনে ১৭৩ আন্দোলন, সত্যিকার অর্থে সেই সময়টা বিএনপি খুব ভালো যায়নি। তারপরে ৯৬-এর একটা নির্বাচন করে উনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করলেন এবং তারপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তারপরে আওয়ামী লীগের দুঃশাসন মানুষ আরেকবার দেখলো। কিন্তু আওয়ামী লীগের এই শাসনের আমলে শেষের দিকে যে তত্ত্বাবধায়ক সরকার হলো, সেই তত্ত্বাবধায়ক সরকারে ৪ দলীয় জোটের ভূমিধস বিজয় আসে এবং এই বিজয়ের পর বিএনপির নেতাকর্মীরা এমন বেপরোয়া হয়ে যায়, এত সন্ত্রাসী বিএনপিতে অ্যাকোমোডেট হয় যে এই সন্ত্রাসের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে বেগম খালেদা জিয়া র্যাব তৈরি করে এবং অপারেশন ক্লিন হার্ট চালু করে। এতে করে বিএনপির অনেক সন্ত্রাসী ক্রস ফায়ারে নিহত হয় এবং এতে করেও বিএনপির যে এই চাঁদাবাজি সন্ত্রাসী, এটা খুব বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরপরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দুর্নীতি, ব্যাংলুট এবং দুর্নীতির এমন পর্যায়ে চলে গেল যে পরপর 4বার বিএনপির আমলেই বিশ্বের দুর্নীতি চ্যাম্পিয়ন হয়
বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। এই যে বিএনপির দুঃশাসন মানুষ মনে রেখেছে, কিন্তু তবু এই দেশের মানুষের উপায়ন্তর ছিল না। আওয়ামী দুঃশাসনের চেয়ে বিএনপির দুঃশাসনকে মানুষ সফট কর্নার হিসেবে নিয়েছে। বিশেষ করে ইসলামপন্থীরা চিন্তা করছে যে তারা অন্তত কিছুটা নিরাপদে থাকতে পারে, কিছুটা আওয়ামী লীগের চাইতে নিরাপদে থাকে। আওয়ামী লীগ যেমন ইসলাম বিদ্বেষী, ভারত ঘেঁষা এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া একটা দল, এটা দেশের মানুষের কাছে স্পষ্ট প্রতিভাত হয়। সঙ্গত কারণে মানুষ বিএনপিকে বেছে নেয় বিকল্প হিসেবে। কিন্তু এই 2008 সালের একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার যে দুঃশাসন, ভারতের পরামর্শে, রয়ের পরামর্শে এবং বামপন্থীদের খপ্পরে পড়ে যে শেখ হাসিনার দুঃশাসন এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং এই যে ছলচাতুরি করে 14 সালের নির্বাচন, তারপর 18 সালের নির্বাচন এবং বিএনপির আন্দোলনের দুর্বলতা এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের আপসকামিতা ইত্যাদি বিষয়গুলো বিএনপিকে দুর্বল করে। কিন্তু তবুও মানুষ বিএনপিকেই ধরে রাখে এবং পাশাপাশি জামাতকে এক ধরনের নিষিদ্ধ করে, তাদের সমস্ত কার্যালয়গুলো বন্ধ করে দেয় এবং তাদের প্রতীক কেড়ে নেয়, নিবন্ধন কেড়ে নেয়। সঙ্গত কারণে মানুষ আর উপায়ন্তর না দেখে বিএনপির প্রতি তাকিয়ে থাকে। এবং তারেক জিয়াকে যে 11 সরকার আটক করেছিল দুর্নীতির দায়ে এবং তাকে জেলে এবং তাকে রিমান্ডে নিয়ে অনেক নির্যাতন করার কারণে তাকে চিকিৎসার জন্য সে মুচলেকা দিয়ে যে এই দেশে আর কখনো সে রাজনীতি করবে না, মুচলেকা দিয়ে বাইরে চিকিৎসা নামে চলে যায় এবং চলে যেয়ে আর আসেনি। এটাই সঙ্গত, কারণ এখানে আসলে জীবন তার আসলে জীবন আশঙ্কা ছিল। সঙ্গত কারণে সে দেশের বাইরে দীর্ঘ সময় অবস্থান করে। তারপর এই দেশের সাধারণ ছাত্র জনতা পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। প্রথমে কোঠা বিরোধী আন্দোলন, তারপর এই আন্দোলন এই 24 জুলাইতে শুরু হয়ে অগাস্টের 5 তারিখে এর একটা চূড়ান্ত পরিসমাপ্তি হয় শেখ হাসিনা পলায়নের মাধ্যমে। তারপর দেশের মানুষ ধরে নিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এই পট পরিবর্তনের পরেই, এই অভ্যুত্থানের বিপ্লবের পরেই বিএনপির নেতাকর্মীরা তাদের সেই পুরানো চরিত্র মানুষের সামনে আবার প্রতিভাত হয়। তারা দখলবাজি, চাঁদাবাজি, এটা একেবারে ফুটপাত থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড এবং ভিখারিদের কাছেও তারা চাঁদা নেওয়া শুরু করে। এই কাজগুলো আওয়ামী লীগও করতো, কিন্তু মাত্রার দিক দিয়ে বিএনপির এই কাজগুলো অত্যন্ত বেশি, এত বেশি যে মানুষ বিএনপির প্রতি অতিষ্ঠ হয়ে যায়। পাশাপাশি জামাত ইসলামের পজিটিভ রাজনীতি এবং এদের ক্লিন ইমেজ, এদের সুশৃঙ্খলতা, এর কারণে মানুষ ক্রমান্বয়ে জামাতের দিকে ঝুঁকতে থাকে। এর এক পর্যায়ে বিএনপি এই অবস্থা বুঝতে পেরে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে পড়ে। কিন্তু এই অবস্থাটাকে জামাত ইসলাম কেস করতে পারে যে যারা নির্বাচনের জন্য পাগল হয়েছে সংস্কার ছাড়াই, তারা আসলে ক্ষমতায় যেতে চাচ্ছে দ্রুত গতিতে। বিশেষ করে তাদের জনপ্রিয়তা যেভাবে হ্রাস পাচ্ছিল, সঙ্গত কারণে তারা যত তাড়াতাড়ি ইলেকশন করে ক্ষমতায় যেতে পারে ততই তাদের জন্য মঙ্গল। অন্তর্বর্তী সরকারকে যে চাপ দেওয়া শুরু করে তারা, যাতে করে সংস্কারও বাধা বিপত্তিতে পড়ে এবং গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি বাদ ছাড়তে থাকে। এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা দিতে বাধ্য হয়, তারপরে দেশ নির্বাচনমুখী হয় এবং ইতিমধ্যেই বিএনপির এই অত্যাচার, তার চাঁদাবাজি, এগুলো দেশময় ব্যাপক ছড়িয়ে পড়ে। পাথর দিয়ে নিজেদের লোককে মারা, নিজেদের অন্তকোন্দলে চাঁদাবাজির ভাগবাটোয়ারা, এই নিয়ে নিজেদের অন্তকোন্দলে এবং আধিপত্য বিস্তারের কেন্দ্র করে প্রায় 250 লোক নিজেদের মারা যায়। এই অবস্থায় দেশের মানুষ বিকল্প হিসেবে জামাতকে বেছে নিয়েছে এবং জামাত এটিকে কেস করতে সক্ষম হয়েছে। তারপর খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক জিয়ার দেশে না ফেরা এবং দেশে ফেরার কয়েকদিন আগে উনি যে বিবৃতি দিয়েছেন যে তার দেশে ফেরা তার উপরে নির্ভর করছে না, উনি কারো হুকুমে কিংবা তার কারো অধীনে মনে হয় উনি আছেন, তাদের হুকুম বা গ্রিন সিগন্যাল না পেলে তিনি দেশে ফিরতে পারবেন না। যাই হোক, তারপরে তার মাকে দেখার জন্য দেশে আসলেন এবং ওনার মৃত্যু এবং তারেক জিয়ার ইলেকশনমুখী হওয়া। সবাই ধারণা করেছিল তারেক জিয়া একটা বুদ্ধিদীপ্ত এবং চৌকস
নেতৃত্ব হয়তো দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু নির্বাচনী জনসভা শুরু হওয়ার পর থেকে তারেক জিয়ার যে অজ্ঞতা মানুষের সামনে প্রকাশ পেয়েছে এবং নির্বাচনী হলফনামায় দেখা গেল যে উনি মাত্র এইচএসসি পাস। এখন দেশের মানুষ ধরে নিল যে একটা অর্ধশিক্ষিত লোক কি করে একটা রাষ্ট্র পরিচালনা করবে, দেশের প্রধানমন্ত্রী হবে। এর ইতিহাসে অনেক আছে যে শিক্ষিত না হইলেও যে করতে পারবে না, তার জ্ঞান কম থাকে এমন নয়। যেমন ব্রিটেনে জন মেজর ছিল এবং আব্রাহাম লিঙ্কনও অত লেখাপড়া জানতেন না। তারপরে এমন অনেক নজির আছে, কিন্তু তাদের জ্ঞান ছিল। কিন্তু তারেক জিয়ার নির্বাচনী প্রচারণা বিভিন্ন সমাবেশে তার যে জ্ঞানের বহর, এটা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেছে যে উনি এত অজ্ঞ, কিছুই জানে না, দেশ সম্পর্কে ওনার ধারণা নাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে কোথায় কি আছে সেটাও তিনি জানেন না। যার কারণে উনি কুমিল্লা যায় বলে যে কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠা করবো, অথচ কুমিল্লা ইপিজেড আগের থেকেই আছে। এবং সিরাজগঞ্জে যায় বললে যে ই হবে ভুট্টা চাষ হবে, আসলে হয় বাদাম চাষ। ফরিদপুরে যায় বললে সোয়াবিন চাষ হয়, আসলে সোয়াবিন চাষ হয় না, হয় বাদাম চাষ। অর্থাৎ উনি সে কোনো খোঁজ খবরই রাখে না। যশোরে যায় বললো যে যশোরে চিনিকল খুলে দেওয়া হবে, যশোর কোনো চিনিকলই নেই। এই যে অজ্ঞতা, এর চূড়ান্ত পরিণতি হলো যে উনি যে ইসলাম সম্পর্কে যে কিছুই জানেন না। একটা মুসলিম দেশের একটা প্রধানমন্ত্রী হবেন উনি, কিংবা উনি একজন মুসলমান মানুষ, ওনার ইসলাম সম্পর্কে এত অজ্ঞতা, এটা আগে দেশের মানুষ আগে বুঝতে পারেনি। উনি বললেন যে বদর যুদ্ধের, উনি একটা মিটিংয়ে যা বললেন যে বদর যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ বদর যুদ্ধের এই ঘটনা এই বাংলাদেশের পঞ্চম শ্রেণী পোলাপান থেকে শুরু করে সব মানুষই একটা মূর্খল করে জানে যে বদর যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছে, বদর যুদ্ধ কখন হয়েছে, কি প্রেক্ষাপটে হয়েছে, এটা সবকিছু জানে। উনি এই অংশটুকু জানেন না। অর্থাৎ ইসলাম সম্পর্কে তার অজ্ঞতা সীমাহীন, এটাকে আসলে ক্ষমা করা যায় না। ইতিমধ্যে আবার তাদের নেতা সালাউদ্দিন সাহেব তাকে ইমাম ঘোষণা করছিলেন একটা মিটিংয়ে যায়, তখনও তো রই রই উঠেছিল, সি করছে সবাই যে ইমাম। তারপরে ওনার এই অজ্ঞতা প্রকাশ পাওয়ার পর বোঝা গেল যে এই যে বিএনপি এলিট শ্রেণী, এরা একটা ধান্দাবাজ, এরাই অজ্ঞ। এই যে তার পারিবারিক ইমেজকে কাজে লেগে তাকে সামনে রেখে এরা আসলে লুটপাট করবে। এদের অতীত ইতিহাসও লুটপাট। সালাউদ্দিন সাহেবের হাজার হাজার কোটি টাকার সম্পদ কিভাবে হয়, এটি বিভিন্ন পত্রপত্রিকা কিংবা অনলাইন পোর্টালে প্রকাশ পেয়েছে। কারণ আগের আমলে ইনি এই দুর্নীতিগুলো করেছেন। তারপর এখন দেশে ফিরে এস আলমের সাথে সংযোগ করে উনি এস আলমের সম্পদ ব্যবহার করছেন এবং এগুলোর মালিকানা নিয়েছেন। তাই কাজে বিএনপির টপ টু বটম একজন লোকও বলতে পারবে না যে আমি হলফ করে বলতে পারি আমি দুর্নীতি করব না বা দুর্নীতি করিনি। একজন লোক এটা কথা বলতে পারবে না। তাই কাজে বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ লোককে এই দেশের প্রত্যেকটা মানুষই এটা জানে, কেন তাদেরকে নির্বাচিত করবে। বিকল্প যদি কোনো শক্তি থেকে থাকে অবশ্যই তারা সেই বিকল্প শক্তিকে বেছে দিবে, এবং সেই বিকল্প শক্তি হলে জামাত ইসলামী। তারা সুশৃঙ্খল, তারা সৎ, তারা চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই, কোনো চাঁদাবাজ নেই, আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজ কাকে করতে দেবো না। এই দেশকে সঠিক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য জামাতের মতো একটা সুশৃঙ্খল দল অবশ্যই প্রয়োজন। এটা এই দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে। এই দেশের একেবারে খুব সাধারণ মানুষ থেকে শুরু করে এবং টপ র্যাঙ্কের লোক পর্যন্ত এটা বুঝতে পেরেছে। কিন্তু বিএনপির কিছু শিক্ষিত বুদ্ধিজীবী যারা জনপ্রিয়তার সাথে থাকতে চায়, কিংবা তারা এদের কোনো স্বার্থ আছে, বিএনপি ক্ষমতায় গেলে এরা কোনো স্বার্থ হাসিল করতে পারবে, এই কারণে একটা জনগোষ্ঠী বিএনপি পাশে লেগে আছে। আসলে বিবেক সম্পন্ন কোনো মানুষ এই বিএনপির মতো একটা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আপাদমস্তক, দেশকে 4 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করছে, এই দলকে সমর্থন করতে পারে না যারা বিবেক সম্পন্ন কোনো মানুষ। কিন্তু আমি জানি বেশ কিছু শিক্ষিত, নিজেরা ক্লিন ইমেজের লোক, কিন্তু তারা বিএনপিকে সমর্থন করে। এটা কেন তারা করে, এটা তারাই ভালো বলতে পারবে। এটা আমি নিজেও জানি, অনেক লোক এরকম আমার পরিচিত আছেন যে খুব উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু তারা বিএনপিকে সমর্থন করে, অথচ তারা বিএনপির এই দুর্নীতির ব্যাপারে পুরোপুরি অন্ধ, জানে দুর্নীতি করে, তারপরও তারা সমর্থন করে। তো কাজেই এই যে সীমাহীন অজ্ঞতা, বিএনপির আমলে আমরা যেটা দেখেছি যে কৃষিক্ষেত্রে সার নিয়ে যে পরিমাণ
মানে কেলেঙ্কারি হয়েছে, কানসাটে সারের দাবিতে আন্দোলন করতে যে বহু কৃষক নিহত হয়েছে, বেশ কয়েকজন কৃষক নিহত হয়েছেন। বিদ্যুতের কথা তো বলাই যায় না, বিদ্যুৎ বিএনপির এই পুরা আমলে কয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছিল, যার কারণে বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল। এই যে যাত্রাবাড়িতে এই যে বিএনপির যে এমপি ছিল সালাউদ্দিন, তাকে তো ধাওয়া দিয়েছিল জনগণ। অর্থাৎ বিএনপির বেশ কিছু ক্ষেত্রে চরম ব্যর্থতা। এই ব্যর্থতার মধ্যে তারেক রহমানের অজ্ঞতা যোগ হয়েছে। তারেক রহমান মঞ্চে উঠে এখন গুপ্ত গুপ্ত বলছেন। উনি গুপ্ত দিয়ে কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝি না। কি বেনিফিট হবে গুপ্ত? হ্যাঁ, তারা বলে জামাত কিংবা শিবির গুপ্ত ছিল। এটা তার রাজনৈতিক অজ্ঞতার কারণ, রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যথেষ্ট অজ্ঞ। এখন সাস্টেইন করতে গেলে কোনো সময় আপনার পলিসি চেঞ্জ করতে হবে, সেখানে যদি গুপ্ত হয়ে কাজ করতে হয় তাই করতে হবে। আর এই গুপ্ত থাকার কারণে তারেক যে মুক্ত, এই গুপ্তরা তাকে মুক্ত করছে। উনি নিজেও তো এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এই গুপ্ত রাজনীতি না করতে পারলে পরে তো ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরানো যেত না, আওয়ামী লীগকে সরানো যেত না। এই গুপ্ত পলিসির কারণেই তারেক জিয়া আজ মুক্ত, বিএনপি নেতাকর্মীরা মুক্ত, খালেদা জিয়া মুক্ত হয়ে স্বাধীনভাবে মৃত্যুবরণ করতে পারলেন। কিন্তু এই গুপ্ত দিয়ে উনি কি বোঝাতে চাচ্ছেন? তারেক জিয়ার এই অজ্ঞতা এইটা সীমাহীন। একজন অজ্ঞ এবং দেশ সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নাই, সে কি করে একজন দেশের প্রধানমন্ত্রী হতে পারে? তারপরে বিএনপির দ্বিচারিতা, এই যে সংস্কার এবং সংস্কারে বিএনপি স্বাক্ষর করে আসছে, কিন্তু তারপরে বিএনপির স্ট্যান্ড ছিল যে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। এবং এই যে বিএনপি জয়নাল আবদিন ফারুক কিংবা আরও অনেকেই এখন তৃণমূল পর্যায়ে বহু না ভোটের তারা ক্যাম্পেইন করতেছে। যখন দেশের মানুষ এই বিষয়ে সিসি করতেছে যে বিএনপির দ্বিচারিতা এবং বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি পুরানা বন্দোবস্তে দুর্নীতি করার জন্য এই সংস্কার চাচ্ছে না, তখন বাধ্য হয়ে তারেক জিয়া শেষের দিকে এসে বললেন যে হা ভোট। অথচ এখনও বিএনপির নেতাকর্মীরা তৃণমূলে না ভোটের প্রচারণা চালাচ্ছে। এই যে দ্বিচারিতা, এটা মানুষের কাছে ভালো লাগছে না। সংকট কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপির এই যে দ্বৈত নীতি কিংবা এম্বিগুইটি, তাদের এইটা তাদের সুদূর প্রসারী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা বিএনপির সমালোচনা করছি বিএনপিকে ডিমোরালাইজ করার জন্য নয়, বিএনপি যাতে সঠিক ট্র্যাকে ফিরে আসে এবং দেশে যেটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় এবং তারা যেন মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং সঠিক কথা বলে। এই রকম ক্ষমতা যাওয়ার জন্য মিথ্যাচার এবং কারো উপরে দুঃচাপায় দেওয়া। উনি আরেকটা কথা বললেন, দেশে বর্তমানে জামাতের আমিরের একটা ক্লিন ইমেজ রয়েছে। তাকে সাইবার অ্যাটাক করে তাকে নারী বিদ্বেষী প্রমাণ করার চেষ্টা করলেন, সেটাও বুমেরাং হয়েছে। আর তারেক যে একটা মঞ্চে উঠে উনি বললেন যে জামাত একটা জালেম হয়েছে, আর জালেমের লিডার হলেন আমিরে জামাত। আচ্ছা, জালেম কাকে বলে তারেক জিয়া এটার সংজ্ঞা দিতে পারবেন? নিশ্চয়ই পারবেন, কিন্তু দেখা জামাত কোথায় জালেম করছে। জালেম অর্থাৎ যারা জুলুম করে তারাই হলো জালেম। আর জুলুম করছে দেশের মানুষের সাথে বিএনপি, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেম্পু দখল, জমি দখল, ভূমি দখল এবং এই যে নির্বাচনে নারী কর্মীদের উপর নির্যাতন এবং প্রকাশ্যে দিবালোকে নারীর পেটে লাথি মারা, এই সমস্ত কাজ বিএনপি নেতাকর্মীরা করছে। জালিম তাহলে বিএনপি, আর জালিমের লিডার হলে তারেক জিয়া নিজেই। উনি অন্যকে এই দোষ কেন দিচ্ছেন? সঠিক কথা বলতে গেলে পরে কথা বলতেই হবে। এখানে তো এটা যদি কারো দলের পক্ষে যায় যেতে পারে, কারো বিপক্ষে গেলে যেতে পারে। আমরা সত্যিকার অর্থে নিরপেক্ষ আমরা আলোচনা করছি যে সঠিক বিষয়টা কি এবং দেশের মানুষের পারসেপশনটা কোথায়। এই অবস্থা থেকে বিএনপি এবং তারেক জিয়া যদি সঠিক পথে না আসে, তাহলে আগামী নির্বাচন তাদের জন্য আসলে একটা মানে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আশা করি এখান থেকে বিএনপির নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, বুদ্ধিজীবী এরা সঠিক পথে পরামর্শ দিয়ে তারেককে ফিরিয়ে নিয়ে আসবেন, এই আশা করছি। আসসালামু আলাইকুম।